বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। তো এখন এই বিচারপতি হয়তো সম্ভবত যে তাকে সেলুট দেয় নাই বলে আদালতে হাজির করা হয়েছিল একজন আনসার বা একজন সিকিউরিটি গার্ড, তারপর নানা রকম ছোটখাটো কারণে উনি রেগে যায়। তাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে দেখবে, তাদেরকে বিজ্ঞ, জ্ঞানী, বয়স্ক, এবং ওই যে বিচারের সময় একটা ক্যাপের মতো পরা হয়, পাকা চুলের মতো, যে একটু কম বয়স হলেও যেন তাকে একটু এইজেড মনে হয়, তাকে যেন মনে হয় বিজ্ঞ। এইভাবে সম্মানিত করা হয়েছে হয় সারা পৃথিবীতে এই বিচারকদের। তো ওই রকম একটা বিচারকের জায়গায় দলের স্বার্থ, নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য যত খারাপ খারাপ লোকগুলোকে ভালো ভালো জায়গায় বসানো হয়েছিল। যে মানুষের ভাষার সাথে আচরণ পরিবর্তন হয়, আচরণের সাথে ভাষার পরিবর্তন হয়। গত 17 বছরে যেই ভাষা ব্যবহার করেছে এই পতিত সরকার এবং দল, সেটা বোধহয় ইতিহাসের রেকর্ড। বাংলাদেশে কোন সরকার এত জঘন্য ভাষায় কথা বলেন। যাদেরকে আমাদের অনুকরণ করার কথা, তাদেরকে আজকে সারা বাংলাদেশের মানুষকে সমালোচনা করতে হচ্ছে, এবং এমন সমালোচনা, নির্লজ্জ সমালোচনা, যেটা আসলে মানুষ পছন্দ করে না। আপনি একবার ভেবে দেখুন তো, যে দেশের রাষ্ট্রপতি বলতে পারে যে নেত্রী আমাকে সুযোগ দেয়নি তার পদধূলি নেওয়ার জন্য, আমাকে রাষ্ট্রপতি করে ফেলেছে, রিয়াকশন টাইমটা পায় নাই গিয়ে পায়ের উপরে পড়ার জন্য। আমরা আজকে একটা ইয়ে করেছি, এই যে এটাকে বলা হয় মত বিনিময় সভা, সাবজেক্টটা ছিল সার্বিক সংস্কার প্রস্তাবনা। আমরা এটা প্রস্তাব দিচ্ছি কমপ্লিট সংস্কারের জন্য। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকের মন্তব্য আসছে। সেখানে একজন বলতেছিলেন, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট থেকে, যে এখনো পুরনো লোকদের দিয়েই সরকার চালাচ্ছে, এগুলো বেছে আরো ক্লিয়ার করা। তো আমরা বললাম যে ওই যে পশম বাঁচতে গিয়ে উজার, কম্বল উজার, ওই অবস্থা এখন কিছু কিছু লোক তো রাখতে হচ্ছে। তবে আমরা সেই সাথে দাবি করেছি আজকে যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার যেন এই রাষ্ট্রপতিকে বাধ্য করে পদত্যাগ করতে। আমাদের খেয়াল রাখতে হবে, দুটো সময়ের সংবিধানের কোনো মূল্য থাকে না। একটি হলো মার্শাল ল থাকলে আর সংবিধানের ল থাকে না। আরেকটি হলো বিপ্লব উত্তর কোন সরকার, কারণ বিপ্লব তো আর ইয়েতে নাই, সংবিধানে নাই। বিপ্লব হলো সকল কিছু ব্রেক করে একটা আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসে, সেই সরকার। তো এটাকে আমি দেখলাম যে খুব দ্রুতই বলা হচ্ছে যে অগণতান্ত্রিক, নির্বাচিত সরকার না, এগুলো। আমি আসতেছি প্রসঙ্গে, এই কথাটা শেষ করি। কিন্তু আমার কাছে মনে হয়, এটা আমি আজকে বলেছি, যে 70 সালে যে নির্বাচন হয়েছিল পাকিস্তানে, আমার মনে হয় ইরান ভাইও জানেন, এর চেয়ে ভালো নির্বাচন আমরা 53 বছরের মধ্যে দিতে পারিনি। একেবারে 73 সালে যে নির্বাচন হয়েছে, সেখানে বাক্স চুরি করে এনে মোস্তাককে পাশ করানো হয়েছিল। সো 70-এর ইলেকশনকে মানে ভালো ইলেকশনের দিক দিয়ে আমরা ক্রস করতে পারিনি। তবে আমরা মনে করি 5 আগস্ট একটা বড় নির্বাচন হয়েছে, যেটা ওই ইংল্যান্ডের সংবিধান যেমন অলিখিত, এটা অলিখিত নির্বাচন হয়েছে। যারা সর্বদলীয় ভাবে, শুধুমাত্র যারা দেশ বিরোধী স্বৈরাচার ছাড়া বাকি সবাই এই সরকারকে সাপোর্ট দিয়েছে। তো আমি মনে করি জনগণ আসলে হয় কি, আমরাই কিন্তু দেশ, আমরাই জনগণ, আমরাই কিন্তু আইন, আমরাই সংবিধান, আমরাই দেশের মালিক, এই অনুভূতিটা থাকতে হবে। তো আপনি বলছিলেন বিচারপতির কথা, তো একটা গান, আজকে প্রবাদ এবং গান খুব সুস্থ হচ্ছে বাংলাদেশে, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। তো এখন এই বিচারপতি হয়তো সম্ভবত যে তাকে সেলুট দেয় নাই বলে আদালতে হাজির করা হয়েছিল একজন আনসার বা একজন সিকিউরিটি গার্ড, তারপর নানা রকম ছোটখাটো কারণে উনি রেগে যেতেন, কান ধরে উঠবস করানো হয়েছিল মনে হয়। জাকারিয়া ভাই আপনি মনে ভালো বলতে পারবেন। এবং আপনি যেটা বললেন, দুর্ভাগ্য হলো তাকে কোর্টে সুমোটো জারি করে নিয়ে আসা হয়েছিল এবং তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দীর্ঘক্ষণ, যে তাকে স্যালুট না দেওয়ার কারণে, মানে জুনিয়র সার্জেন্ট, এবং সেই কারণে আইজিপির চাকরি গিয়েছিল। এই মানে তখন একটা জাজমেন্টে বলা হয়েছিল যে আইজিপি তার একটা কমেন্ট করেছিল, এটা আইজিপির নাম, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, যে বলছেন যে স্যালুট শিখানো হয় না যে পুলিশের, সামথিং লাইক দিস। যাই হোক, তো এখন এই যে দেখেন,
এই যে একটা সরকার গত 17 বছর ছিল, তারা সবচেয়ে খারাপ খারাপ লোকগুলোকে বেছে বেছে নিয়ে তাদের দলে এবং তাদের আয়ত্তে, তাদের গোষ্ঠীর মধ্যে ঢুকিয়েছিল। এই এবং শেষ পর্যন্ত কিন্তু এই লোকগুলোকে বিপদে ফেলে নেত্রী চলে গেছেন। তো এখন এই বিচারপতির কথা বলতে গেলে এটা বোধহয় বলে শেষ করা যাবে না যে একজন বিচারপতি কিন্তু, তাও আবার সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি যারা, তাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে দেখবে, তাদেরকে বিজ্ঞ, জ্ঞানী, বয়স্ক, এবং ওই যে বিচারের সময় একটা ক্যাপের মতো পরা হয়, পাকা চুলের মতো, যে একটু কম বয়স হলে যেন তাকে একটু এইজেড মনে হয়, তাকে যেন মনে হয় বিজ্ঞ, এইভাবে সম্মানিত করা হয়েছে হয় সারা পৃথিবীতে এই বিচারকদের। তো ওই রকম একটা বিচারকের জায়গায় দলের স্বার্থ, নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য যত খারাপ খারাপ লোকগুলোকে ভালো ভালো জায়গায় বসানো হয়েছিল। আমরা একটা কথা বলি না যে রাইট ম্যান ইন রাইট ইয়ে, তো ওই দুষ্ট সরকারের দুষ্ট লোকগুলো রাইট রাইট জায়গায় বসিয়ে এই অত্যাচার করেছে এবং নিপীড়িত করেছে, বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। এতে শুধু মানুষ নয়, পুরো দেশটাই তছনছ হয়ে গেছে। আপনি দেখেন আজকে এই 5 তারিখে পতনের পর, এই সরকার পতনের পর আপনারা দেখেছেন 2 দিন সরকার ছিল না, তারপর মিলিটারি তো বেশ কিছু কু হওয়ার আলোচনা বা চেষ্টা আমরা শুনেছি। খুব দ্রুত টেক ওভার করতে পেরেছেন বা ব্যবস্থা করতে পেরেছেন আজকের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান। উনি খুব সুন্দরভাবে বিষয়গুলো ট্যাকেল দিয়েছে। তারপরে একটা জুডিশিয়াল কুয়েরও চেষ্টা করা হয়েছে, সেখানেও ব্যর্থ হয়েছে। তারপরে হিন্দুকে সাজিয়ে হিন্দু হত্যা করে, হিন্দুপুরে হিন্দু মন্দিরদেরকে ধ্বংস করে একটা উশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো এখন সবাই সন্দেহ করছে তাহলে কি শেখ হাসিনা ওখানে বলে এই বন্যার যে গেট ছেড়ে দেওয়া, পানি এসে যাওয়া, সেটা হয়তো আপনি পরবর্তীতে আলোচনা করবেন, আমি ওখানে কথা বলবো এই ব্যাপারে। তো এই বিচারপতির ব্যাপারে আমার মনে হয় যে মানুষের যে ঘৃণা, মানুষের যে ক্ষোভ, তার প্রকাশ। এই যে ব্যারিস্টার সাহেব বলেছেন যে ওনার গলায় গামছা দিয়ে টানা, এটা শত হলো একটা বিচারপতি। কিন্তু দেখেন মানুষ যখন উন্মুক্ত হয়ে যায়, মানুষের বুক থেকে যখন পাথর সরে যায়, তখন মুক্তির আনন্দে অনেক কিছুই করে। আজকে আমি বিশ্বাস করি, আপনি দেখেন মানুষ কত সচেতন। একজন সৈনিক ওখানে ধরেছে বা আশেপাশে লোক, তারাও বলতেছে আপনি কি ওই উপস্থাপিকাকে রাজাকার বলেছিলেন না, গালি দিয়েছিলেন না? তার মানে এটা গ্রাস লেভেল পর্যন্ত, এবং ওনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছিল, মানে, এবং উনিও কিন্তু শান্তভাবে উত্তর দিচ্ছিলেন। ওনার সেই যে উত্তেজনা, সেই যে এছাড়া উপায় নাই। আপনি দেখেন, আমি দেখলাম ওনার ছবি, উনি রাতে অনেকগুলো টাকা ওনার সাথে ছিল, কয়েক লক্ষ টাকা ওনার, আবার ওই দুষ্ট চক্র নিয়ে গেছে, কিন্তু এটা ভোগ করতে পারেনি। উনি যে টাকা দিয়েছিলেন সেটা তো নিয়েছে, তারপরে ওনার টাকার বস্তাও নিয়ে গেছে। উনি দেখলাম কয়েকটা কলা পাতা বিছিয়ে মাটিতে শুয়ে আছেন। আমার এই মুহূর্তে মনে পড়ে যে মাওলানা সাইদি বলেছিলেন, পালাবার পথ পাবা না, ইঁদুরের গর্ত খুঁজেও তোমরা পালাতে পারবা না। এই কথাগুলো বারবার এখন সোশ্যাল মিডিয়ায় বাজানো হচ্ছে। এবং ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। আমি আরেকটা, এই কবিকে কেউ চিনে না, ওনার নাম ফজলুল করিম। উনি 4টা চরণের জন্য বিখ্যাত। আমি ওনার কবর জিয়ারত করেছি, ওখানে এই কিছু কাজও করেছি, এটা রাস্তা করেছি 1988, ওটা বন্যা রিলেটেড, তখন বলবো। ওখানে কবরে গিয়ে দেখি ওখানে লেখা আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। মানে এই স্বর্গ নরক এই দুনিয়াতে আমরা দেখি, এবং মানুষের মধ্যে অসুর আছে এটাও আমরা দেখি। এই প্রবাদগুলো, এই গানগুলো, এই বচনগুলো আজ বাংলাদেশে সত্যি সত্যি আমরা প্র্যাকটিক্যালি দেখছি আর কি। সো আমাদেরকে সাবধান হতে হবে। এখন যে অবস্থায় আমরা আছি, এখান থেকে ব্যাক করার সুযোগ নাই। আমরা সেই পুরনো বাংলাদেশ আর চাই না, আমরা নতুন বাংলাদেশকে দেখতে চাই। আমাদের প্রজন্ম তাই, আমরা ব্যাক করতে চাই না। এই ধরনের বিচারপতি আমরা চাই না, এই ধরনের রাষ্ট্রপতি আমরা চাই না, এই ধরনের সরকার আমরা চাই না, এই ধরনের আচরণ আমরা চাই না। আমি একটা কথা আজকেও প্রেস ক্লাবে বলেছি যে মানুষের ভাষার সাথে আচরণ পরিবর্তন হয়, আচরণের সাথে ভাষার পরিবর্তন হয়। গত 17 বছরে যেই ভাষা ব্যবহার করেছে এই পতিত সরকার এবং দল, সেটা বোধহয় ইতিহাসের রেকর্ড। বাংলাদেশে কোন সরকার এত জঘন্য ভাষায় কথা বলেনি। সো এই ভাষার লোক, এই চেহারার লোক,
এই সুযোগ সন্ধানীরা তাদের পরিণতি তো এরকমই হবে, এবং তাদেরকে নিয়ে সত্যি সত্যি কথা বলতে আমাদের লজ্জা লাগে, আমাদের সময় অপচয় হয়। হয়তো সিনহা ভাই আরো ভালো করে বলবেন, আমি এখানেই থামতে চাই, পরবর্তীতে বলবো। এদেরকে নিয়ে সময় নষ্ট করার সময় আর বাংলাদেশে আছে কিনা আমি জানি না। ধন্যবাদ সবাইকে।